ভারতের সঙ্গে অতীতের সরকারের নীরবতার দিন শেষ, পানি সম্পদ উপদেষ্টা। ইলিশ রপ্তানি বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, বললেন মৎস্য উপদেষ্টা। জুলাই বিপ্লব শুধু ছাত্রদের অর্জন নয়, বিএনপির নেতাকর্মীদের দীর্ঘ ত্যাগ তিতিক্ষার ফল, মন্তব্য বিএনপির নেতাদের। এবং রাঙামাটিতে 144 ধারা প্রত্যাহার, স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। পার্বত্য অঞ্চলে দ্বিতীয় দিনের মতো চলছে অবরোধ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। দুপুরে প্রধান উপদেষ্টা কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 9 সেপ্টেম্বর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। সাক্ষাৎকালে সেনাপ্রধান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া তিনি দেশব্যাপী আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রমেরও তুলে ধরেন। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা প্রদানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমরা এখন দেশের স্বার্থে সোচ্চার, নতজানু নীতির দিন শেষ। সকালে বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর পরশুরামের মির্জানগরে নিজ কালিকাপুর বল্লার মুখ বাঁধ দেখতে এসে উপদেষ্টা এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নদীর পানি শুধু রাজনীতি নয়, এটি কূটনীতি ও অর্থনীতিও। জনগণের চশমা দিয়ে সমস্যা দেখতে এসেছি, জনগণের কাছে জানতে এসেছি তারা কি সমাধান চান। তিনি বলেন, স্থানীয়রা তাকে বলেছেন প্রতিবেশী দেশ বাঁধ কেটে দেয়ায় তারা বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ সময় ফেনীর জেলা প্রশাসক মুসাম্মদ শাহিনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমান সহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কেবলমাত্র রাজনীতি না, এটা কূটনীতিও, এটা অর্থনীতিও। কাজে আমরা আমাদের মানুষের কথা, আমাদের মানুষের দুর্ভোগ, আমাদের মানুষের প্রত্যাশা, তাদের চাহিদা অনুযায়ী জানি উজানের দেশগুলোর সাথে কথা বলতে পারি, সেটা বুঝতেই কিন্তু আমার আজকে আসা। আমি তো পত্রপত্রিকা এগুলো সবই পড়ে ফেলছি, কিন্তু আসলে আমার পানি উন্নয়ন বোর্ড কোথায় কোন কাজটা তাড়াতাড়ি তা শুরু করা উচিত, জনগণের সেখানে মতামতটা কি, এইটা বুঝতেই আমি আজকে এসেছি। দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের, এর সাথে মৎস্য মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। রবিবার সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ভারতে ইলিশ রপ্তানি করবে কিনা এ নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা সমালোচনা। শুরুতেই বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেওয়া হবে না বলে ইঙ্গিত দিয়েছিল অন্তর্বর্তী সরকার। এই আলোচনার মধ্যেই শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ে জারি করা এক আদেশে ভারতে 3000 টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হয়। একটা হলো যে গতকাল যেটা করেছে সেটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে, অনুমোদনটা দিয়েছে, যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে বিশেষ অনুরোধ করার কারণে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এটা বলে শেষ করব, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন। ভারতে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সেই অনুযায়ী তারা করেছেন, সেটা তাদেরকে আমি তো জোর করতে পারি না। আপনারা দয়া করে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেন, তারা নিশ্চয় বিশেষ একটি অনুরোধের প্রেক্ষিতে করেছে। সেই অনুরোধটাকে আমরা খণ্ডন করব, সেটা আমরা করতে চাই। এর আগে সমুদ্রে মৎস্য সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বৈঠকে মা ইলিশ রক্ষায় আগামী 13 অক্টোবর থেকে 22 দিন ইলিশ আহরণ বন্ধের নির্দেশ দেন তিনি। 13 অক্টোবর থেকে 3রা নভেম্বর
এই ইলিশের প্রজনন মৌসুমে যে আহরণ বন্ধের একটা নির্দেশনা থাকবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গণহত্যার অভিযোগে শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও 2টি মামলা দায়ের করা হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দুপুরে ব্রিফিংয়ে এই তথ্য জানান। এদিকে এস আলম গ্রুপের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের বিষয়ে তথ্য চেয়েছেন হাইকোর্ট। বিস্তারিত দেখুন এইচ.এ. মিতুর রিপোর্টে। পরিবারের স্বপ্ন ছিল সজীব বড় চিকিৎসক হবে, আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেবেন মানুষের কল্যাণে। এমবিবিএস পাশ করে স্বপ্ন পূরণের এক ধাপ এগিয়ে গিয়েছিলেন তিনি। তবে বিধিবাম জুলাইয়ের গণ আন্দোলনে উত্তরায় ছাত্র হত্যার প্রতিবাদ করতে গেলে পুলিশের গুলিতে শহীদ হন চিকিৎসক সজীব সরকার। ছেলে হত্যার বিচার চাইতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাবা হালিম সরকার শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে ৭১ জনের বিরুদ্ধে মামলা করেছেন, চেয়েছেন সুষ্ঠু বিচার। আমার এই মামলার সঠিক তদন্ত করে সঠিক বিচারের জন্য আমি এখানে এসেছি এবং আমি একটা অভিযোগ দায়ের করেছি এবং আমি আশা রাখি ট্রাইব্যুনালে, আমি যতটুকু জানতে পারছি যে ট্রাইব্যুনালে সঠিক বিচার হবে, বা আমিও আশা রাখি যে এখানে সত্য এবং সঠিক বিচারটা হবে। এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আজও 2টি অভিযোগ জমা পড়েছে। 2টো অভিযোগ জমা পড়েছে। একটা হচ্ছে এই গণ আন্দোলনে একজন ডাক্তার সজীব সরকার, যিনি 18ই জুলাই উত্তরায় আজমপুরে আন্দোলন চলাকালে তিনি বুকে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছিলেন। সেখান থেকে লাশ নিয়ে গিয়ে তারা পারিবারিকভাবে দাফন করতে বাধ্য হন, কারণ কোনো পোস্টমর্টেম করার সুযোগ ছিল না। সেই লাশটা বের করাটা বরাবরের মতোই খুবই চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। চারিদিকে অসংখ্য গুলিবৃষ্টি হচ্ছিল। এদিকে গুম, নির্যাতন ও প্রতিহিংসামূলক মাদক এবং প্রতারণা মামলায় আটকের ঘটনায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে 6 জন র্যাব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেছেন এক চিকিৎসক। বাসা থেকে নিয়ে যাওয়ার পর 5 দিন আমাকে র্যাব হেডকোয়ার্টারে আটকে রাখা হয়। তো 5 দিন আটকে রাখার পর 6 ডেতে র্যাব হেডকোয়ার্টার থেকে আবার র্যাব 4-এ পাঠানো হয়। র্যাব 4-এ অ্যাডিশনাল এসপি মোহাম্মদ আখতারুজ্জামান, উনি তখন সিনিয়র এসপি ছিলেন। উনি আমাকে চোখ বেঁধে মাইক্রোতে করে কোনো একটা জায়গায় নিয়ে যান। পরে আমি জানতে পারি ওটা মিরপুর 1। তো ওখানে নিয়ে গিয়ে উনি মাদক সহ আমাকে ভিডিও করেন। অপরদিকে এস আলম গ্রুপের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের বিষয়ে তথ্য চেয়েছেন হাইকোর্ট। এইচ.এ. মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্টের বিপ্লব শুধু ছাত্রদের আন্দোলনে সীমাবদ্ধ ছিল না, এর পেছনে বিএনপির 16 বছরের অনেক ত্যাগ, তিতিক্ষা ও অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। বিস্তারিত দেখুন মণ্ডলী নামের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠন ও জনমালিকানা বিষয়ে সেন্টার ফর সোশ্যাল স্ট্র্যাটেজির আয়োজনে এই সেমিনারের আয়োজন করা হয়। আমার দল বিএনপি 17টি বছর নিরলসভাবে সংগ্রাম করেছে। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী নয়, এদের মধ্যে এখনো আওয়ামী লীগের লোকেরা রয়েছে। যে উপদেষ্টা পরিষদ গঠিত হলো, এদের অধিকাংশেরই তো বিপ্লবী চরিত্র নাই। প্রফেসর ইউনূস থেকে শুরু করে কেউই তো বিপ্লবে অংশগ্রহণ করেনি, একমাত্র জনাব আসিফ নজরুল, তাকে দেখেছি। এই কারাভোগ করেছেন আদিলুর রহমান খান। তো এই দুজনকে ধরা যেতে পারে যে সরকারের বিরুদ্ধে সরব প্রতিবাদ মুখর তারা ছিলেন। তো বাকিদের মধ্যে অনেকে তো 11 সরকারে ছিলেন, সর্বশেষ একজন রাষ্ট্রদূত ছিলেন, এই শেখ হাসিনার রাষ্ট্রদূত ছিলেন, এখন উপদেষ্টা পরিষদে আছেন। একই স্থানে পৃথক এক আলোচনায় অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, 5ই আগস্ট স্বৈরাচার সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া মানে তারা নিঃশেষ হয়ে যায়নি। আওয়ামী প্রেতাত্মারা এখনো নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে। আওয়ামী ফ্যাসিলিটিও আমরা যদি মনে করি ধ্বংস হয়ে গেছে, পালিয়ে গেছে, এটা ঠিক হবে। তারা নতুনভাবে তারা ষড়যন্ত্র করছে। তাদের হাতে বিপুল অর্থ আছে, বিপুল অস্ত্র আছে, তাদের একটি বড় দেশ সমর্থন করছে। সেহেতু ছোট করে দেখার কোনো অবকাশ নেই। তবে আমি তাদেরকে হুঁশিয়ার করব, বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না। সংস্কারের দীর্ঘ সময় না নিয়ে এদেশের ভাগ্য নির্ধারণ করার দায়িত্ব জনগণের উপর ছেড়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপির সিনিয়র এই দুই নেতা। এই দেশবাসী যেমন নরম, প্রয়োজনে মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন,
ঢাকা। সহিংসতার ঘটনায় রাঙামাটি শহরে গত শুক্রবার জারি করা 144 ধারা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। আজ রোববার বেলা 11টায় সাংবাদিকদের এই কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। জেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার খাগড়াছড়ির দিঘিনালায় পাহাড়িদের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় শুক্রবার রাঙামাটিতে প্রতিবাদ মিছিল আয়োজন করে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন। মিছিলটি শহরের বনরূপা বাজারে পৌঁছালে হামলা করে দুষ্কৃতিকারীরা। এরপর শহরে ছড়িয়ে পড়ে সহিংসতা। এই ঘটনায় নিহত হন একজন, আহত হন অর্ধশতাধিক। হামলা ও লুট করা হয় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের বৌদ্ধ মন্দির, শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর ও যানবাহনে। হামলা ও লুটপাটের ঘটনায় শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন 144 ধারা জারি করে, যা আজ রোববার সকালে তুলে নেওয়া হয়েছে। কিন্তু মানুষের মধ্যে এখনও স্বস্তি ফিরে আসেনি। বন্ধ রয়েছে দোকানপাট। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাই যেন মিলেমিশে আমরা ভূমিকা রাখি। এখানে আমরা বের হয়েছি ক্ষয়ক্ষতির পরিমাণ দেখার জন্য। ক্ষয়ক্ষতির পরিমাণ এখানে প্রতিটি দোকানপাট আমরা দেখছি কার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য আমরা একটা কমিটিও করে দিয়েছি জেলা কোর কমিটি থেকে, এবং কার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ক্ষতির পরিমাণটা নিরূপণ করবে, এবং নিরূপণ করার পরে আমরা সেই ক্ষয়ক্ষতির বিবরণটা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করবো, এবং মন্ত্রণালয়ে আমরা কিছু জানাবো যে তাদেরকে পুনর্বাসনের জন্য তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। আধুনিক মালচিং পদ্ধতিতে সবজি আবাদ করে লাভবান হচ্ছেন রাজবাড়ীর কৃষকরা। এই পদ্ধতিতে ফলন ও সবজির মান ভালো থাকায় বাজারে চাহিদা ও দাম দুটোই বেশি, যে কারণে বাড়ছে কৃষকের আগ্রহ। কৃষি বিভাগ বলছে, মালচিং বা মাচা পদ্ধতিতে আনুপাতিক হারে খরচ কম, তাই এই পদ্ধতি ব্যবহারে কৃষককে দেয়া হচ্ছে পরামর্শ ও প্রণোদনা। মালচিং পদ্ধতিতে পটুয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার ইন্তেকাল করেছেন। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস ও কিডনিসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। পটুয়াখালী 4 আসন থেকে তিনি 2001, 2008 ও 2014 সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর তিনি পানি সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। 2003 সাল থেকে তিনি কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন। তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ভারতের সঙ্গে অতীতের সরকারের নীরবতার দিন শেষ, পানি সম্পদ উপদেষ্টা। ইলিশ রপ্তানি বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, বললেন মৎস্য উপদেষ্টা। জুলাই বিপ্লব শুধু ছাত্রদের অর্জন নয়, বিএনপির নেতাকর্মীদের দীর্ঘ ত্যাগ তিতিক্ষার ফল, মন্তব্য বিএনপির নেতাদের। এবং রাঙামাটিতে 144 ধারা প্রত্যাহার, স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। পার্বত্য অঞ্চলে দ্বিতীয় দিনের মতো চলছে অবরোধ। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।